আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প উপযুক্ত, যেটি দুটি পর্বে বিভক্ত। আজ পাঠ করতে চলেছি গল্পটির প্রথম পর্ব। গল্পটি তাহলে শুরু করি। অফিস থেকে ফিরতে আজ একটু রাত হয়ে গেছে। ট্রেন থেকে নেমে বাসায় ফিরতে ফিরতে মনে মনে ঠিক করে নিলাম আজ আর রান্নার ঝামেলায় যাব না। তার থেকে বরং ফুটের দোকান থেকে রুটি, কলা আর ডিমের অমলেট কিনে নিয়ে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। যথারীতি বাসায় ফিরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সেগুলো খেয়ে শুয়ে পড়েছি। সারাদিনের মেন্টাল টেনশন আর বনগা লোকালে চিঁড়ে চ্যাপ্টা হয়ে ফিরে ক্লান্তিতে গভীর ঘুমের মধ্যে ডুবেছিলাম। ফোনটা একটানা বেজে চলাতে ঘুমের মধ্যেও তার অস্তিত্বটা বুঝতে পারছি। কোনো রকমে ঘুম ঘুম চোখে সেটা হাতে নিয়ে দেখলাম বাড়ি থেকে বাবা ফোন করছেন। এত রাতে বাবা কেন ফোন করছে ভেবে সেটা ধরে বললাম, বলো সব ঠিক আছে তো? বাবা বললেন, ঠিক থাকবে কি করে, তুই তো ঠিক থাকতে দিচ্ছিস না। বললাম, কেন, আমি আবার কি করলাম? দুদিন আগেই তো তোমাদের সবার সাথে কথা হলো, তখন তো সব ঠিক ছিল। বাবা বললেন, তখনও ঠিক ছিল না, এখনও নেই। বললাম, মানে? বাবা বললেন, তোর মা তোর উপর রাগ করে গতকাল থেকে না খেয়ে আজ মাথা ঘুরে পড়েছে। শরীর ভীষণ দুর্বল, তার উপর প্রেশারটাও ফল করেছে। এখন এই রাতে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার ঘুম ঘুম ভাবটা পুরো উড়ে গেল। শোয়া অবস্থা থেকে উঠে বসলাম। বাবা বলে চলেছেন, তুই যদি তার কথা না শুনিস তাহলে সে না খেয়েই মরবে বলেছে। এখন তুই চিন্তা করে দেখ কি করবি। পাশের বাড়ির সীমা গেছে অটো চালক কেনাকে ডাকতে। তাকে ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে এলেই তোর মাকে নিয়ে হসপিটালে বেরিয়ে যাব। আমার ভিতর একটা ছটফটানি শুরু হয়ে গেল। বাবাকে বললাম, সেই সুন্দরবনের ধারে কালীতলায় আমি এখন যাব কি করে? রাত প্রায় 12টা বাজে। এখন কোনো বাস ট্রেন কিছুই পাবো না। তুমি দেরি করো না, মাকে নিয়ে বেরিয়ে পড়ো। আমি বারাসাত থেকে ভোরের প্রথম ট্রেনটা ধরে যাচ্ছি। আমি শান্তনু, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান দিদি। সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও গ্রামের মেয়ে কোথায় থাকবে, কোথায় পড়বে তার কোনো যোগাযোগ না থাকার জন্যই বাবা 2 বছর পর বিরাটিতে থাকা ব্যাংকে কাজ করা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। যদিও জামাইবাবু দিদিকে কলেজে ভর্তি করতে চেয়েছিলেন, কিন্তু দিদি সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ার জন্য সেটা আর সম্ভব হয়নি। পরবর্তীকালে আমি গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর দিদির বাড়িতে থেকেই অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে এমকম করে আজ 2 বছর হলো একটা সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের চাকরি করছি। আজ 1 বছর হলো মধ্যমগ্রামে সোয়াতপুর রোডের উপর একটা 2 BHK 800 স্কোয়ার ফুটের ফ্ল্যাট ইএমআইতে নিয়েছি। একা থাকি বলে মা মনে করেন আমার খুব অসুবিধা হয়। একজন কাজের দিদি আছেন, তাকে বলা আছে সকাল 7টার মধ্যে এসে ঘরদোর পরিষ্কার করে দুটো রান্না করে দিয়ে চলে যাবেন। গরমকাল বর্ষাকালে অসুবিধা হয় না, ঠিকঠাক আসে। কিন্তু এই শীতকালে অর্ধেক দিন তার কামাই থাকে, ফলে খাওয়া দাওয়ার যেমন অসুবিধা হয় তেমনি ঘরদোরও পরিষ্কার হয় না। ওদিকে মা ভাবেন ছেলে একা একা থাকে, কখন কি করে বসে তার উপর খাওয়া দাওয়া ঠিকমতো করে না। তাই তিনি ঠিক করেছেন তার পছন্দের উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে সীমার সাথে আমার বিয়ে দেবেন। মার ধারণা সীমার সাথে বিয়ে হলে আমি ভালো থাকব। যদিও আমার নিজের কোনো পছন্দ নেই, তবু সীমাকে আমি পছন্দ করি না, কারণ আমার ইচ্ছা আমার বউ শহরের হবে আর অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সীমা যেহেতু গ্রামে থাকে, তার উপর গ্র্যাজুয়েট না, তাই তাকে আমার পছন্দ না। তাছাড়া তাকে আমি কখনো আমার বউ হিসেবে ভাবিইনি। ঠিক এই কারণেই মার সঙ্গে আমার মতের অমিল হতে হতে এখন এক প্রকার কথা বলা প্রায় বন্ধ। বারাসাত থেকে ফার্স্ট ট্রেন ধরে হাসনাবাদে যখন এলাম তখন 5টা 25।
সূর্যদেব তখনও পূব আকাশে প্রকট হননি। বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, মা কোথায় আর কেমন আছেন? বাবা বললেন, কাল রাতেই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। এমার্জেন্সির ডাক্তার ওষুধপত্র দিয়ে বলে দিয়েছেন ভর্তি করবার প্রয়োজন নেই, খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে বলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন তোর মা শুয়ে আছে। খানিকটা নিশ্চিন্ত হলাম। দুলদুলি এসে নদী পার হওয়ার জন্য বসে আছি। এখনও খেয়া বা ভেসেল সার্ভিস চালু না হলেও সূর্যদেব তার দায়িত্ব পালন করে চলেছেন। পূব আকাশটা গোলাপি আভা ছড়িয়ে নদীর উপর আস্তে আস্তে প্রকট হচ্ছেন। সেদিকে দেখতে দেখতে ভাবতে লাগলাম, বাড়িতে গিয়ে কি পরিস্থিতির মধ্যে পড়ব তার ঠিক নেই। তার থেকে বরং বসে না থেকে অফিসে একটা 4 দিনের ছুটির ইমেইল করে রাখি। কালীতলায় নিজের বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন 8:20। বাড়ির ভিতর অনেক লোকজন দেখে ভয় পেয়ে ছুটে গেলাম মায়ের ঘরে। দেখলাম মা চোখ বন্ধ করে শুয়ে আছেন। ব্যাগটা কাঁধের থেকে ফেলে মা মা বলে ডেকে উঠলাম। মা চোখ মেলে তাকালেন ঠিকই, কিন্তু দৃষ্টিটা কেমন যেন ঘোলা ঘোলা। মাকে দেখেই বোঝা যাচ্ছে মা অসুস্থ, আর সেটা আমার জন্যই হয়েছে। আমি আমার জেদের জায়গা থেকে সরে এসে মায়ের পাশে বসে বললাম, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি আর না বলবো না। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। পিছন থেকে দিদি বলল, তুই তোর ঘরে যা, জামা প্যান্ট ছেড়ে কাপড় পরে কলাতলায় চলে আয়, তোকে হলুদ মাখানো হবে। আমি দিদির দিকে ফিরে বললাম, মানে কি, তুই কখন এলি? দিদি বলল, এই তো এখনই এলাম, তোর জামাইবাবু গাড়ি নিয়ে চলে এসেছে। অবশ্য আরও আগে আমরা আসতে পারতাম, কিন্তু ভেসেলে গাড়িটা পার করতেই একটু দেরি হয়ে গেল। আমি মার দিকে ফিরে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম এসবের মানে কি, তার আগেই মা আমার হাতের উপর হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে ভেঙে ভেঙে বললেন, যা বাবা, রেডি হয়ে নে, তোর গায়ে হলুদ হয়ে গেলেই আমি খাবো। আমি অসহায়ের মতো মায়ের দিকে কিছু সময় তাকিয়ে সেখান থেকে উঠে ব্যাগ তুলে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। আমার বিয়েটা হয়ে গেছে, সবাই খুশি আমি বাদে। গায়ে হলুদ হয়ে যাবার পর মা খেয়েছিলেন ঠিকই, তবে 3 দিন পর এখনও বেশ খানিকটা দুর্বল। ফুলশয্যার রাতে সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে সীমার দিকে না তাকিয়েই তাকে শুয়ে পড়তে বলে আমি আমার মতো বিছানার এক কোণায় শুয়ে কিছু সময় চুপচাপ থাকার পর ঘুমিয়ে পড়েছিলাম। এখনো পর্যন্ত সীমার সাথে হ্যাঁ বা না ছাড়া অন্য কোনো কথা হয়নি। আজ রবিবার, দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মধ্যম গ্রামের ফ্ল্যাটে যাব বলে। মার আসার ইচ্ছা ছিল, কিন্তু শরীর ভালো না বলে আসতে পারলেন না। অবশ্য বলে দিয়েছেন শরীর ঠিক হলেই বাবাকে নিয়ে চলে আসবেন। হাসনাবাদ থেকে 4:53 ট্রেনটা ধরে ফ্ল্যাটে যখন পৌঁছালাম তখন প্রায় 7টা বাজে। তালা খুলে ঘরে ঢুকে আলো জ্বালাতেই লক্ষ্য করলাম সীমার চোখ মুখ কুঁচকে গেল ঘরের নোংরা আর অগোছালো জিনিসপত্র দেখে। শূন্যে কথা ভাসিয়ে দেওয়ার মতো করে বললাম, কাজের দিদি 2 সপ্তাহ আসে না, আমি সকালে বেরিয়ে রাতে ফিরি, তাই ঘরদোরের এই অবস্থা। রান্নাঘরের দিকে চোখ পড়তেই প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, ঘরে কিন্তু কিছু নেই, কি কি আনতে হবে যদি বলে দেন তাহলে সেগুলো বাজারে থেকে নিয়ে আসতে পারি। সীমা বলল, দেখুন ওভাবে হয় না, আমাকে দেখতে দিন, আপনি বরং রাতে যা খাবেন সেটা নিয়ে আসুন, আর পারলে ঘরে যদি কিছু না থাকে তাহলে চাল ডাল তেলের সঙ্গে রান্নার সব রকম মশলা, সঙ্গে আদা রসুন পেঁয়াজও আনতে পারেন। এদিক ওদিক তাকিয়ে বাজারের প্যাকেটটা কোথাও দেখতে না পেয়ে বেরিয়ে যাচ্ছিলাম। কি মনে হতে ঘুরে দাঁড়িয়ে বললাম, আপনার ফোন নাম্বারটা দিন। সীমার নাম্বারটা বলতে সেটা টাইপ করে ডায়াল করলাম। ফোনটা ব্যাগের মধ্যে বাজছে দেখে বললাম, যদি আরও কিছু মনে পড়ে ফোন করে বলে দেবেন, বলে আমি বেরিয়ে পড়লাম। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটির দ্বিতীয় এবং শেষ পর্ব আগামীকাল পাঠ করছি। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।